একটা নতুন বিজনেস করতে গেলে আপনার যতগুলো ধাপ প্রয়োজন হয় সেই ধাপগুলো কিন্তু আমরা শিখি আসলে ধীরে ধীরে বা একটা সময় ঠেকে ঠেকে আমরা শিখি। কিন্তু আমরা যদি এমন হয় যে আমি সবগুলো ধাপ সম্পর্কে আইডিয়া নিয়ে তারপরে বিজনেসে আসতে পারি, বা আমি বিজনেস স্টার্ট করছি আমার আসলে ধাপ জানা নেই, সবগুলো বিজনেসের এই ধাপগুলো যদি আগে জানতে পারি কি হয় কোনটায় কি হয়, তাহলে কিন্তু অনেক ভালো হয় আসলে। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে একটা বিজনেসের টোটাল কমপ্লিট যে রোড ম্যাপটা ধরেন যে আমি নিজেও ফলো করে আসছি। তো এই জিনিসটা হচ্ছে এরকম যে একটা ই কমার্স বিজনেসটাকে আপনি কোন ধাপে কি করবেন, একটা অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে কি করা উচিত, সব কিছু থাকবে এই রোড ম্যাপে। তো আশা করি আপনাদের এই জাস্ট একটা রোড ম্যাপ জানলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে কখন কি করা উচিত। সো প্রথমে আসি মার্কেট রিসার্চ। তো আপনি একটা বিজনেস করতে যাবেন, আপনাকে মার্কেটে রিসার্চ করতে হবে যে আপনি কি ধরনের বিজনেস করবেন। আপনি অনলাইন বেস করতে গেলে আপনাকে কি চিন্তা করতে হবে যে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন ধরনের প্রোডাক্ট এখন মার্কেটে বেশি আছে, কোন ধরনের প্রোডাক্ট এখন মার্কেটে কম চলতেছে, কোন ধরনের প্রোডাক্টের এখন ডিমান্ড বেশি, মার্কেটে কম্পিটিশন কম। এই ধরনের রিসার্চ আপনার করতে হবে। তো এই রিসার্চগুলো আপনি কোথায় করবেন? এই রিসার্চগুলো আপনি করতে পারেন ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে, যেখানে কোন ধরনের প্রোডাক্টের অ্যাড বেশি চলতেছে সেগুলো সব দেখা যায়। কিওয়ার্ড লেগে সার্চ দিলে কিন্তু ওইখানে আপনি অ্যাডগুলো দেখতে পাবেন। এই অ্যাডগুলো ব্যাপারটা এরকম, আপনারা তো বেশিরভাগই নতুন ব্যবসায়ী, তো অথবা বুঝবেন না অ্যাড ব্যাপারটা কি। অ্যাড ব্যাপারটা হচ্ছে বিজ্ঞাপন। এখানে আপনার ফেসবুকে অনেকে বিজ্ঞাপন দিয়ে রাখছে, কোন প্রোডাক্ট চালাচ্ছে তারা, সেই প্রোডাক্টের ভিডিও বা দেখবেন যে ছবি চলতেছে, কারো কেউ হচ্ছে ক্যাটালগ অ্যাড চালাচ্ছে। তো এই যে অ্যাডগুলো চলতেছে এগুলো দেখলে বুঝবেন যে কোন ধরনের প্রোডাক্ট আসলে এখন বেশি সেল হচ্ছে, বা কম্পিটিশনটা কতটুকু, বা দাম কি রকম হইতে পারে, বা কিভাবে সেল করতেছে। টোটাল যে রিসার্চটা আপনি এখান থেকে পারবেন। আর একটা জায়গা হলো যে আপনি অনেক ডাটা পাবেন, নেটে অনেক ডাটা পাবেন, যে আপনি গুগলে যে আপনি বিজনেসের অবস্থা কি সার্চ দিলেন, এগুলো নিয়ে তারপরে আপনি ওখানে কোশ্চেন করলে কিন্তু আপনি অনেক ধরনের উত্তর পাবেন যে আসলে বাংলাদেশে ই কমার্সের অবস্থা কি, বা আপনি যে প্রোডাক্ট নিয়ে চিন্তা করতেছেন সেই প্রোডাক্টের অবস্থা কি, সবকিছু সম্পর্কে জানলে আপনি তারপরে ডিসিশন নিতে পারেন হ্যাঁ এখন কি অবস্থা। ইভেন আরেকটা মার্কেট রিসার্চ হচ্ছে যে আপনার পুঁজি কত আছে, আপনার হচ্ছে যে অবস্থান কি এখন, সেই অবস্থা থেকে আপনি হচ্ছে যে কি করলে বেটার হয়। যেমন পুঁজি আপনার 2 লাখ টাকা, আপনি এমন ব্যবসা প্ল্যান করলেন যেটা করতেই লাগবে 50 লাখ টাকা, বাট আপনি যদি মার্কেট রিসার্চ করেন, এই ক্ষেত্রে মার্কেট রিসার্চ করলে কিন্তু আপনি বুঝতে পারেন যেহেতু আপনার পুঁজি 2 লাখ, এই 2 লাখের মধ্যে কি কি করা সম্ভব আপনি বুঝতে পারবেন যখন এই রিসার্চটা করবেন। তো বিভিন্ন জায়গায় আপনি এই রিসার্চটা করা হইলে যে কোন প্রোডাক্ট আমার জন্য বেস্ট হয়, মানুষ কি করতে, সবকিছু জানলে আপনি সিলেক্ট করলেন যে হ্যাঁ আপনি এই বিজনেসটা করবেন, দেন আপনি এইভাবে আপনি ধীরে ধীরে আগাবেন। তো আপনার একটা ছোট্ট একটা মাথায় প্ল্যান নিয়ে নিলেন, তারপর আপনি পরের ধাপে গেলেন। পরের ধাপটা কি, যে আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এখন এই প্রোডাক্ট সিলেকশন বা নিশ সিলেকশন করতে গেলে হয় কি, অনেক ধরনের প্রোডাক্ট, যেমন ধরেন আপনি এরকম হতে পারে যে আমি লাইফস্টাইল নিয়ে বিজনেস করতাম, লাইফস্টাইলের মধ্যে কত রকম প্রোডাক্ট আমি যা পরে আছি, শার্ট প্যান্ট জুতা সবকিছু কিন্তু লাইফস্টাইলের মধ্যে পড়ে। লাইফস্টাইলের মধ্যে ছেলে মেয়ে কিডস বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এখন কোনটা নিয়ে শুরু করলে কি হয়, একটা একটা করে ভাগ করে দিই যে আপনি আসলে কিসের বিজনেস করবেন কিভাবে। আপনার যদি বাজেট কম থাকে অর্থাৎ মূলধন কম হয়, সেক্ষেত্রে আপনাকে এমন ভাবে করতে হবে যাতে আপনার মূলধনটা বারবার রোটেট হয়। এই যে রোটেশনটা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি 2 লাখ টাকা নিয়ে বিজনেসে আসলেন, একটা প্রোডাক্ট কিনলেন যার 6টা সাইজ আছে, জুতা নিয়ে ব্যবসা করতে প্রত্যেকটা 10 পেয়ার করা হয়, তাও কিন্তু 60 পেয়ার জুতা হচ্ছে, কিন্তু ভেরিয়েন্ট কটা 6টা, কারণ সাইজ 6টা। কোনটা যদি 6টা শেষ হয়ে যায়, 6টা শেষ হয়ে গেছে 42 সাইজ, আপনার একটা 4টা আছে, একটা 3টা আছে, আর একটা 0। তো আপনি কিন্তু পরবর্তীতে ওটা সেল করতে যে বিপদে পড়বেন কিরকম, আপনার মার্কেটিং কস্ট বেড়ে যাবে। আপনি যখন মার্কেটিং কস্ট বাড়বে তখন কিন্তু আপনার কিছুটা কি হবে, আস্তে আস্তে লসের দিকে যাওয়া শুরু হবে, এবং কিছু প্রোডাক্ট দেখবেন ডেড স্টকে পড়ে থাকছে। এখন 2 লাখ টাকা নিয়ে শুরু করে আপনি যে পরের মাসে আপনার কাছে হাতে 1 লাখ টাকা হয়ে যায়, আপনার কাছে মনে হয় কি আমার তো প্রফিট হওয়ার কথা। যেখানে প্রফিট হওয়ার কথা, প্রফিট হয়েছে ঠিকই, খাতা কলমে ঠিকই প্রফিট হবে, বাট অ্যাকচুয়ালি ক্যাশ টাকা কমে যাবে। একটু যদি চিন্তা করেন যে এই ধরনের বিজনেস আসলে টাকা বেশি থাকলে ঠিক ভালো আছে, বাট এখানে কি করা যায়, এখানে যে কাজটা করা যায় যেটা ভেরিয়েন্ট কম, যেমন ধরেন যে আপনি একটা শার্ট নিয়ে শুরু করলে, একটা কালারের শার্ট নিয়ে শুরু করেন, ওইটাই আপনি 500 কোয়ান্টিটি সেল করেন। আপনি মনে করছেন 500 কোয়ান্টিটি সেল করবো, কিন্তু 10টা ডিজাইন সেল করতে যাবো, 10টা ডিজাইনের শার্ট আমি 500 কোয়ান্টিটি সেল করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা করতে গেলে ডেড স্টক অনেক হয়ে যায়। এই জিনিসটা যে একটা বিজনেসের কত বড় একটা জিনিস, যেটা আপনার একটা ব্যবসায়ীকে খেয়ে ফেলে, ডেড স্টক বা ইনভেন্টরি যেটা থেকে যায় সাইজগুলো। এইটার জন্য খুব সাবধান এখানে হতে হবে যে আপনাকে এমন প্রোডাক্ট বেছে নিতে হবে যার ভেরিয়েন্ট কম, যার কালার কম্বিনেশন কম, এরকম প্রোডাক্ট বেছে নিতে। এর জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট সলিউশন হয় হচ্ছে যে ট্রেন্ডি প্রোডাক্ট, চাইনিজ ট্রেন্ডি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আপনি হরহামেশা এখন দেখেন। অনেক প্রোডাক্ট আমরা জরুরি মনে করি যে এটা আমার দরকার, কিন্তু এটা কিন্তু চাইনিজরা বানায় রাখছে। আমরা মনে করি যে এই ধরনের প্রোডাক্ট আমাদের দরকার, অলরেডি তারা বানায় রাখছে। আপনি যদি চায়নার ওয়েবসাইটগুলো বা চায়নার হচ্ছে যে যতগুলো অ্যাপ আছে এগুলো একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে অনেক ধরনের নতুন নতুন আইটেম ওখানে পাওয়া যায়, এবং এই ট্রেন্ডি প্রোডাক্ট যদি নিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। এবং এই প্রোডাক্টটা বলা যায় যে অ্যাজ এ মানি মেকিং বিজনেস হিসেবে এই প্রোডাক্ট অনেক ভালো, কারণ এখানে আপনি একটা প্রোডাক্ট
প্রোডাক্ট নিয়ে আসলেন, 500 পিস নিয়ে আসলেন, এই প্রোডাক্টটা নিয়ে আসার পরে আপনি সেল করলেন, 500 পিসই শেষ হওয়া সম্ভব, কারণ কোনো ভেরিয়েন্ট নেই, কোনো কালার নেই, কোনো কম্বিনেশন নেই। আপনি নর্মাল একটা প্রোডাক্ট ধরলেন যে হ্যাঁ এই প্রোডাক্টটা মার্কেটে যাবে এবং দাম কমের মধ্যে যাবে, 1000 টাকার মধ্যে প্রোডাক্ট নিয়ে শুরু করা ভালো, যাতে বাজেট কম, যদি 1000 টাকার মধ্যে সেল প্রাইস যাতে হয়। এই যে লাইফস্টাইল কখন করা যায়, ভাই আমি তো অনেকে আছে অল্প টাকার থেকে লাইফস্টাইল দিয়ে বড় হয়েছে, হ্যাঁ এটা ব্যবসায়ীর সিচুয়েশনের উপর ভিত্তি করে। যেমন ধরেন প্রোডাক্ট সিলেকশনে এখানে আসা যায় যে আপনার সিচুয়েশন যদি এমন হয় যে সময় আছে আপনার কাছে, আপনার লাইবিলিটিস নাই পিছনে, তখন আপনি অনেক ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় হতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি এরকম হয় আপনার কাছে আপনার লাইবিলিটিস আছে অলরেডি, আপনার ওপর অনেকে নির্ভরশীল, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো বিজনেসে হঠাৎ করে আসতে পারবেন না, কারণ আপনার 1 মাসের ইনকাম না হলে আপনার ঝামেলা শুরু হবে। তো সেক্ষেত্রে আপনার চিন্তা করে আসতে হবে যে না কোন প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি শুরু করলে আমার এই টাকায় পোষায়। তো ওই জন্য বলবো ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে স্টার্ট করেন। যদি আপনার ইচ্ছা হয়ে যায় না আমি লাইফস্টাইলে ভালো ব্র্যান্ড করবো, সেক্ষেত্রে হ্যাঁ ছোট করে করা যাবে না তা না, করা যাবে। আপনার প্রফিট হয়তো আপনি চোখে দেখবেন না, ওই প্রফিটটা খরচ করতে পারবেন না, আপনাকে লং টাইম ওটা কন্টিনিউ করে দিতে হবে এবং তারপরে আপনি প্রফিট আসবে, বাট ওখান থেকে টাকা সরানো যাবে না। এটা না এমন একটা জিনিস যে এটা বিস্তারিত বললে অনেক বড় একটা জিনিস, যেটা কেন এই কথাটা বললাম যে প্রফিট আসবে বাট সরানো যাবে না, খরচ করা যাবে না, কারণ এটা আসলে আমরা ব্যবসা করি তো আমরা জানি আসলে অ্যাকচুয়ালি কি হয় এই সব বিজনেস, যে প্রোডাক্টটা ডেড স্টক হয় সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তো এই জন্য বলতেছি যে যদি করতে ইচ্ছা হয় আপনার, তাহলে সেক্ষেত্রে অবশ্যই লাইফস্টাইল করবেন, বাট ওখান থেকে প্রফিটটা আপনি সরাবেন না। আপনি কি করবেন, আপনি ওইখানের প্রফিট ওখানে রেখে দেবেন এবং আপনি দেখবেন কিছুদিন পর 6 মাস 1 বছর পরে আপনি ওখান থেকে সরাতে পারবেন, কারণ তখন টাকা বাড়বে। তো লাইফস্টাইল বিজনেসটা এরকম করে করা যায়। আমার কাছে মনে হয় যে যখন আপনি বড় করে করেন বা ছোট করে, আপনার মধ্যে যখন ইউনিকনেস থাকে, অর্থাৎ আপনার ডিজাইন, আপনার কোয়ালিটির সাথে প্রাইস, কোনো একটা জায়গায় ইউনিকনেস থাকলে আপনি আলাদা হয়ে। লাইফস্টাইল বিজনেস দুই রকম হয়, একটা হচ্ছে আপনি টোটালি মার্কেট থেকে একটা প্রোডাক্ট কিনতে পারেন, যে মার্কেটে একটা প্রোডাক্ট শার্ট কিনলেন, আপনি সেটা বিক্রি করলেন 500 টাকায় কিনে 800 টাকায় বিক্রি করলেন, দ্যাটস ইট, এটা একটা বিজনেস। বাট আরেকটা বিজনেস হচ্ছে যে আপনি এখন কিন্তু ছোট ছোট অনেক ফ্যাক্টরি আছে লাইফস্টাইল, যেগুলো আপনি পাঞ্জাবি থেকে শুরু করে ছেলেদের মেয়েদের সব ধরনের ড্রেস বানানো যায় অল্প কোয়ান্টিটি। তো আপনি কি করতে পারেন, ওটা আপনি খোঁজ নিলেই পেয়ে যাবেন, এখন তো ইউটিউবে সবই পাওয়া যায়, তো আপনি খোঁজ নিলেই পাচ্ছেন। তাদের কাছে যাবেন, তাদের কাছে ফেব্রিক কিনবেন, আপনি কোথায় ফেব্রিক পাওয়া যায়, নারায়ণগঞ্জ পাওয়া যায়, সামথিং কোথায় বংশালে পাওয়া যায়, তো আপনি ওখানে ফেব্রিক নিলেন, ফেব্রিক নিয়ে তার কাছে বানাই নিলেন, তারপর আপনি সেল করেন, আপনি ইউনিক ডিজাইন করতে পারবেন। তখন সেক্ষেত্রে পারচেস করে সেল করলে কিন্তু আপনি ইউনিক না, যেটা আছে সেটাই সেল করতে হবে। এরকম লাইফস্টাইলের বিজনেসটা আসলে এরকমই, যে আপনি লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে যদি করতে চান, এটা শুরু করলে আপনাকে ওইখান থেকে প্রফিটটা সরানো যাবে না, যদি কম বাজেট হয়। আর যারা অনেক বাজেট আছে, যার ডিজাইন আছে, যার অনেক টাকা নিয়ে সমস্যা নেই, তার ক্ষেত্রে এগুলো কিছুই না, তার ক্ষেত্রে জাস্ট সে ভালো একটা ইউনিক ডিজাইন নিয়ে জাস্ট কাজ শুরু করে দিতে পারে, সমস্যা নেই। প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেমন হচ্ছে যে আমি সোর্সিং করবো কোথায় থেকে, টার্গেট অডিয়েন্সটা আমার কে হবে, প্রাইস কত হবে, এই 3টা জিনিস মাথায় রেখে কিন্তু প্রোডাক্ট সিলেক্ট করতে হয়। আপনি একটা প্রোডাক্ট সেল করবেন কিন্তু আপনার এই 3টা জিনিস মাথায় নেই, আপনি এলোপাতারি আপনি কাজ করতে চান, আপনি ইচ্ছা মতো আপনার মতো করে আপনি একটা প্রোডাক্ট প্ল্যান করতেছেন, ব্যাপারটা এরকম না। আপনাকে একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হলে আপনাকে ভাবতে হবে টার্গেট অডিয়েন্সকে, আমার অডিয়েন্স কোন মাত্রা, তাদের এজ কত, ইন্টারেস্টটা কি, তাদের ইনকামের অ্যাবিলিটি কেমন, তারা কতটুকু খরচ করতে পারে। তো এই যে বিষয়গুলো, আপনি একটা প্রোডাক্ট বানালেন প্রিমিয়াম, কিন্তু আপনি মার্কেটিং করতেছেন এমন ভাবে যে আপনি একদম ফুটপাতের প্রোডাক্ট এরকম, কিন্তু আপনাকে এরকমও আছে দেখবেন যে আপনার মনে হবে যে একদম কম দামি প্রোডাক্ট, কিন্তু মার্কেটিংও এমন করা যায় একদম প্রিমিয়াম লেভেলের। সো এই জন্যই বলতেছে টার্গেট অডিয়েন্সটা জানা দরকার, কারণ আপনি টার্গেট অডিয়েন্স না জানতে পারলে আপনি ব্যবসার বাকি যে পরের ধাপ যেগুলো আছে, এই ধাপগুলো আপনার মনে করেন সাজাতে অনেক কষ্ট হবে, অনেক কঠিন হবে। সেজন্য আপনাকে জানতে হবে যে আসলে টার্গেট অডিয়েন্সকে, আমার টার্গেট অডিয়েন্স ক্লিয়ার থাকতে হবে। আমি বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেই বাচ্চাদের মা কারা, কোন ধরনের বাচ্চারা কিনবে, তারা তাদের জন্য আমাকে সাজাতে হবে। অর্থাৎ কিডস মানে যে অনলি কিডস, যে সবার জন্য নো, কিডস মানে কোন বাপ মা কিনবে, কি ধরনের বাপ মা কিনবে, তাদের ইনকাম কিরকম হতে, তাদের টেস্ট কিরকম হতে পারে, সব চিন্তা করতে হবে আপনাকে, সব সাজাইতে হবে আপনাকে। তারপরে এসে যে প্রাইসিং কত করবে আপনি, এখন এই যে টার্গেট অডিয়েন্স করার পর আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার এই টার্গেট অডিয়েন্সে আপনি কি রকমের মার্জিন রাখলে তারা নিতে পারে। অনেক সময় কিন্তু একটা জিনিস আছে যে আমরা প্রোডাক্টের দাম কমালে যে প্রোডাক্ট সেল বেশি হয়, ব্যাপারটা তা না। অনেক সময় প্রোডাক্টের দাম কমের জন্য অনেক সময় ভালো কাস্টমারের কাছে ওই প্রোডাক্টটা, যত ভালো প্রোডাক্ট হোক কাস্টমার কেনে না, মনে করে যে কম দাম যেহেতু এটা ভালো হবে না, এই টাইপের একটা সাইকোলজি। তো আপনার কাস্টমারকে এটা যদি জেনে তারপরে প্রাইসিং করেন তাহলে এটা বেস্ট হয়। এরপর আসে যায় সোর্সিং, যে লাস্ট যে সোর্সিংটা হলো যে আপনি কোথা থেকে সোর্সিং করবেন। ওই যে যেটা আগে একটু বললাম যে আপনি হয়তো বা বানাইতে পারেন, বা আপনি প্রোডাক্ট কিনতে পারেন, বা আপনি চায়না থেকে ইম্পোর্ট করতে পারেন, বা আপনি অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে পারেন, যে কোনো আপনি কোথা থেকে করবেন ক্লিয়ার করে না। আপনার প্রোডাক্ট নিতে হলে আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট হবে না হোলসেলারের কাছ থেকে আসবে, না আপনি নিজে তৈরি করবেন, ম্যানুফ্যাকচার করবেন, মানে পুরোটা ক্লিয়ার থাকতে হবে আপনার কাছে যে হ্যাঁ আমি এটা করবো, ফার্স্ট এটা দিয়ে শুরু করবো, দেন আস্তে আস্তে আমি এটা তারপরের ধাপে আমি আরেকটা করবো। এমন করা যাবে না আপনি ফ্যাক্টরিতেও গেলেন বানাইতে, আবার একজনের প্রোডাক্ট কিনেও বেচতে যাচ্ছেন, আবার ইম্পোর্টে যাচ্ছেন, 3টাই করা যাবে না বা 2টাও করা যাবে না, যে কোনো একটা থাকতে হবে। আপনি যদি মেক করেন, ম্যানুফ্যাকচার করেন, দেন তারপরে সেল করেন। তার কারণ কি, আপনি যখন ম্যানুফ্যাকচার করতে যাবেন তখন যদি আপনি অন্যের প্রোডাক্ট আবার সেল করেন, আপনি যদি সেল করা প্রোডাক্টে মজা পেয়ে যান, তাহলে আপনার ওইটার ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যাবে। কারণ কি, আপনি যখন ম্যানুফ্যাকচারে যাচ্ছেন তখন আপনি নতুন নতুন ডিজাইন দিতে পারবেন,
তো ধৈর্য থাকবে না। আপনার যখন একটা কাজ করতে যে ধৈর্য ডাইভার্ট হবে খুব ইজিলি, তখন একটা ব্যবসায়ী যে কোনো ডিসিশন নিতে তার ডাইভার্ট হবে ইজিলি ডাইভার্ট হওয়া যাবে না। ইজিলি ডাইভার্ট বলতে আপনার ডিসিশন যে এটা ভালো হচ্ছে না এটা করি, এটা ভালো হচ্ছে না এটা করি, না এরকম কোনো কিছু করা যাবে না। এরকম করলে আপনি কোনো কিছু শিখবেন না। আপনি জাস্ট খালি দেখা হবে যে হ্যাঁ এটা দেখছি এটা দেখছি এটা দেখছি, আলটিমেটলি আপনি না শিখবেন, না আপনার মাথা বড় হবে, না আপনার ব্যবসায় কোনো স্ট্যাবিলিটি আছে। তো এই জন্য বলতেছি যে কোনো একটা জিনিস ঠিক করেন যে কোনটা করবেন, কোথা থেকে সোর্সিং করবেন, কিভাবে সোর্সিং করবেন। এইগুলো প্রোডাক্ট সিলেকশন। আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবেন যে হ্যাঁ আমার কাস্টমার আমি বুঝছি, আমার টার্গেট অডিয়েন্স আমি বুঝে গেছি, আমি প্রাইসিং বুঝে গেছি, আমি এখন কত দামে কিনতে পারবো সেটা বুঝে গেছি, এখন আপনি সেট করতে পারেন পরবর্তী ধাপগুলো। তার আগ পর্যন্ত কিন্তু পরবর্তী ধাপে আপনি গেলেই কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। এখন তারপরে চলে আসবে যে প্ল্যাটফর্ম, আপনার সেল প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি কোন প্ল্যাটফর্মে সেল করবেন, কোন প্ল্যাটফর্ম হতে পারে। যেমন আমি অনলাইন ভিত্তিক বললাম ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুইটা জিনিস আমাদের বাংলাদেশে এখন পপুলার। তো তারপরে এসে যায় যে আমি এখন কাস্টমারকে নিয়ে যাবো ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে। যেমন কাস্টমারকে আমি নিয়ে যাবো ওখানে, আমি প্রোডাক্টগুলো দেখাবো, ফেসবুক দিয়ে মার্কেটিং করবো, আমি ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট আমি দেখাবো। তো আমার একটা ভালো ওয়েবসাইট লাগবে, ভালো ল্যান্ডিং পেজ লাগবে। আরেকটা হতে পারে যে শোরুম, আমি একটা পাশাপাশি শোরুম দিতে পারি। তো এই তিনটা জিনিস থাকতে পারে, আমার সোশ্যাল মিডিয়া, আমার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বা শোরুম। এটাই ধরেন আপনার হচ্ছে সেল প্ল্যাটফর্ম বা মার্কেট প্লেস। এইখানে আপনার কাস্টমার আসবে এবং পারচেস করবে। কোনটার মধ্যে আসলে কি আছে এটা আমাদের জানতে হবে। যেমন আমি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম বলি, আপনি যদি অনলি ফেসবুক আর ইনস্টাগ্রামে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে হয় কি আপনাকে মেসেজ অ্যাড দিতে হবে বা আপনাকে মেসেজে সেল করতে হবে বা আপনাকে কন্টেন্ট মার্কেটিং কন্টেন্ট দিতে হবে। আপনাকে কাস্টমার মেসেজ দেবে আপনাকে, সেখানে আপনার অর্ডার কনফার্ম করে কথা বলে তারপরে হচ্ছে যে কাস্টমারকে ডেলিভারি যাবে, তাই না? তো এটা মেসেজ প্রসেসটা কিরকম, যে আপনার এখানে কোনো ওয়েবসাইট নেই, কিছু না, আপনাকে প্রোডাক্ট কাস্টমার চয়েস হচ্ছে, আপনাকে মেসেজ। এখন এই মেসেজ প্রসেসে যে ইয়েটা হয়, সুবিধাটা, এখানে মার্কেটিং কস্ট খুবই কম। কিন্তু আবার আপনি যদি কোয়ান্টিটি সেল করতে যান, সেক্ষেত্রে আবার শুধু মেসেজ দিয়ে আপনি কুলাইতে পারবেন না, আপনাকে তখন আবার ওয়েবসাইটে আসতেই হবে। আপনি শুরু করার জন্য হয়তো বা মেসেজ ঠিক আছে, অনলি ফেসবুক দিয়ে স্টার্ট করা ঠিক আছে, বাট কিন্তু যখন আপনি লং টাইমে আপনি বড় পার্সেল, দিনে বেশি পার্সেল দিতে চান, আপনি 200 300 400 500 আপনার অল্প রিসোর্সে, তখন কিন্তু আপনাকে ওয়েবসাইটে আসতে হবে। কারণ একটা মেসেজ, আপনি চিন্তা করেন 100 জনের সাথে কথা বলা একটা মানুষের ক্ষেত্রে কত কঠিন হয়ে যায়। বা এখন যদি আপনার টিম যদি এখন এরকম হয় যে 1000 মেসেজ আসছে প্রতিদিন, তাহলে কতজন মানুষ লাগবে। কিন্তু সেম কাজটা যদি ওয়েবসাইটে অর্ডার করেন, তাহলে কিন্তু ওই পরিমাণ অর্ডার নিয়ে আসতে কিন্তু 2 জন মানুষেরই যথেষ্ট, যেটা 10 জন মেসেজ দিয়ে আনতে পারবেন। এইরকম একটা ব্যাপার। দুই দিকে আবার কস্টিং নিয়ে আবার মনে করেন যে ব্যাপার আছে, যে আপনি আসলে যদি মনে করেন যে মেসেজে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওকে ফাইন, আপনি মেসেজে করতে পারেন। বাট বিজনেস স্কেল আপ করতে গেলে আপনাকে ওয়েবসাইটে আসতে হবে। কারণ ওয়েবসাইটের মজাটা কোথায়, ওয়েবসাইটে আপনাকে অর্ডার প্লেস হবে, তারপরে আপনি কাস্টমারকে কনফার্ম করা, যেহেতু বাংলাদেশে আমাদের এখনো সিওডি চলে, ক্যাশ অন ডেলিভারি। সো আপনার কনফার্ম করা যে প্রোডাক্টের সাইজটা ঠিক আছে কিনা বা কালার ঠিক আছে কিনা, জি স্যার এটা পাঠাচ্ছি, এইটুকু। কিন্তু বাকি কিন্তু আর কাজ নেই। বাট মেসেজে কি করতে হয়, কাস্টমার দাম শুনবে একবার, রিপ্লাই দেবে আরেকবার, অনেক অনেক বড় লং প্রসেসে হয়ে যায়। তো দেখা যায় যে ওটা প্রথম দিকে অনেক ভালো লাগে একটা ব্যবসায়ীর ক্ষেত্রে, কিন্তু পরে যায় মনে হয় যে না, এটার চাইতে আমাকে ওয়েবসাইটে যাওয়াই বেটার হবে। কারণ ওয়েবসাইটে কি কি সুবিধা আছে বা ওয়েবসাইট কেমন হওয়া উচিত এটা বলি। একটা ওয়েবসাইট আপনার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে কাস্টমার আসবে তারপরে পারচেস করবে। অর্থাৎ আপনি একটা অ্যাড দেখাচ্ছেন বা একটা ভিডিও বানাইছেন, যে ভিডিওতে কাস্টমার অ্যাট্রাক্ট হওয়ার পরে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা লাগবে, অ্যাট্রাক্ট হওয়ার পরে আপনার ওয়েবসাইটে আসছে। এখন ওয়েবসাইটে আসার পরে দেখতেছে ওয়েবসাইটের অবস্থা এরকম যে ওয়েবসাইট ঢুকতেছে না, ওয়েবসাইটে মানে লোড নিচ্ছে, লোডিং। তাহলে কিন্তু এই যে ভিডিওটা দেখলে যাচ্ছে কাস্টমার যে অ্যাট্রাক্ট হইলো এবং কেনার যে আগ্রহ থাকলো, ওয়েবসাইট ঢোকার পরে যখন দেখতে লোডিং হচ্ছে, তখন বারবার লোডিং হচ্ছে, ঢুকতেছে না, তখন কিন্তু তার আগ্রহটা একটু কমে গেল। তারপর অনেকক্ষণ একটু চেষ্টা করার পর ঢুকলো। এরপরে সে ব্রাউজ করতেছে, সে ব্রাউজ করার সময় দেখতেছে যে তার কাছে কোনো ইনফরমেশন নেই। অর্থাৎ একটা ছবি দিয়ে রাখছেন মোটামুটি লেভেলের, আর বাকি ইনফরমেশন নাই, ওখানে কোনো কিছু ইনফরমেশন নাই, ইভেন ডিটেলস ছবি নাই যে কোথায় দেখতে কিরকম। আমি যে শার্ট বিক্রি করি, আপনি শার্টের কলার কিরকম আপনি দিয়ে রাখছেন, একটা শার্ট পরে আছে, একটা শার্টটা পরলে একটা মানুষকে দেখতে কিরকম হয় এরকম কোনো ছবি নাই। মানে অর্থাৎ একটা মানুষ যে জিনিসটা দেখে মানুষটা কিনবে, কারণ অনলাইনে প্রোডাক্ট কিনা কি ছবি দেখে কিনবে বা আপনার কন্টেন্ট দেখেই তো কিনবে। তো সেই ক্ষেত্রে কাস্টমারকে এই ওয়েবসাইটে আপনি কি দিয়ে রাখছেন, এখন আপনি যদি ওয়েবসাইট খারাপ একটা ছবি দিয়ে রাখছেন বা এমনভাবে ছবি দিয়ে রাখছেন বোঝা যাচ্ছে না, আরো খারাপ লাগতেছে, আপনার অ্যাডের ভিডিও অনেক সুন্দর হয়েছে কিন্তু ছবি ওয়েবসাইটের অবস্থা অনেক খারাপ আছে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কিন্তু ওইখান থেকে ব্যাক যাবে। এটা কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে কয়জন আসছে বা কেনেনি, এটা কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে দেখতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন সমস্যা আপনার অ্যাডে না, আপনার সমস্যা কোথায়, আপনার সমস্যা হচ্ছে ওয়েবসাইটে। তো ওয়েবসাইট থাকতে হবে কি প্রচুর, এটা স্পিড, মানে কাস্টমার ক্লিক করবে আর ঢুকবে। তো আমি মনে করি বাজেট ফ্রেন্ডলির মধ্যে সবচেয়ে ভালো ওয়েবসাইট এক্ষেত্রে বলা যায় যে পিএসপি লারাভেল। তো লারাভেল বাজেটের মধ্যে খুবই ভালো ওয়েবসাইট দেয়। আপনার যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে রিয়াক্ট বা অন্য নোট.js এগুলো অনেক কিছুতে বা কাস্টমাইজ ওয়েবসাইট বিল্ডে যাইতে পারেন। বাট আমি মনে করি বাজেট ফ্রেন্ডলি হিসেবে পিএসপি লারাভেল বেস্ট, যেখানে আপনি স্পিড পাবেন, যেখানে আপনি কাস্টমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। এই হলো ওয়েবসাইটে আরেকটা জিনিস হলো যে ওয়েবসাইটে যদি মানে কাস্টমার আসার পরে ডাটা আপনি কালেক্ট না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এটা লস।
কারণ আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন, এটা কিন্তু ডাটা থাকতেছে না আপনার কাছে। কিন্তু আপনি যখন ওয়েবসাইটে অ্যাড দিচ্ছেন, কে কোন পেজে ঢুকতেছে, চেক আউটে কয়জন যাচ্ছে বা পারচেজ করতেছে, সব ডাটা পিক্সেল আপনার রেস্টোর থাকতেছে। তো ওয়েবসাইটের সুবিধা এটাও একটা যে আপনার প্রত্যেকটা কাস্টমার ডাটা আপনার থাকতেছে, কে কি করতেছে, প্রত্যেকটা বিহেভিয়ার কাস্টমার। সো এই জন্য ওয়েবসাইটটাও জরুরি। সেম জিনিসটা ল্যান্ডিং পেজ যদি বলি ছোট করে, ওয়েবসাইটের সুবিধা হচ্ছে কি আপনি অনেক প্রোডাক্ট দেখাতে পারছেন। ল্যান্ডিং পেজ হচ্ছে যে একটা ওয়েবসাইটের প্রোডাক্টের পেজ, যেটা ওই রকমই, যে একটা পেজে প্রোডাক্ট দেখাবো, আমি সুন্দর করে লিখবো এখানে যে এরকম এই প্রোডাক্টটা এটা 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 বিভিন্ন রকমের আলোচনা করে লাস্টে যা কাস্টমারকে দিলাম যে হ্যাঁ এখন পারচেস করো। অর্থাৎ আপনি অ্যাড দেখালেন, তারপরে একটা পেজে আপনি বর্ণনা লিখলেন যে এই প্রোডাক্টে আরো কি সুন্দর করে উপস্থাপন করলেন। এই পেজটাকে বলতেছি আমরা ল্যান্ডিং পেজ। এটা ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইটেরই একটা পেজ অনলি। এখন ওয়েবসাইটের সুবিধা হচ্ছে যে আপনি অনেকগুলো প্রোডাক্ট কাস্টমারকে দেখাতে পারবেন, একটা কিনতে আসছে তাকে অন্য প্রোডাক্ট দেবেন। ল্যান্ডিং পেজ হচ্ছে একটা প্রোডাক্টে আপনি একটা বা দুইটা প্রোডাক্ট আপনি ওখানে অ্যাড করে যে কাস্টমার আসবে একটা প্রোডাক্টে কিনবে। তো সিঙ্গেল প্রোডাক্ট সেলের জন্য ল্যান্ডিং পেজ অনেকে ইউজ করে এবং ভালো পপুলার এখন। সেটার জন্য ওয়ার্ডপ্রেসও ভালো, PHP লারাবেল হয়। তো এটা নিয়ে প্যারা নেই যে আপনার কোন ধরনের ল্যান্ডিং পেজ ভালো বা কোন ধরনের, এটা ওয়ার্ডপ্রেস এটা বেস্ট সার্ভিস দেয়। এখন আছে শোরুম বিজনেসে। আপনার শোরুম বিজনেসটা এরকম যে আপনি একটা জায়গা নিছেন, সেই জায়গাতে আপনার শোরুম দিয়ে রাখছেন, মানে একটা এরিয়ার জন্য কিন্তু শোরুম, কিন্তু অনলাইন বিজনেসের জন্য এরিয়া না। আমরা যারা অনলাইন বিজনেস করি তাদের কাছে যে শোরুমে দেখা যায় দূর দূরান্ত থেকে কিন্তু ওই শোরুমের লোক আসে, কারণ কিন্তু অনলাইনে তাদের প্রেজেন্ট আছে। তো শোরুমটা এরকম যে আপনি শোরুমের ক্ষেত্রে একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট যায়, যে একটা শোরুম ভালো জায়গায় একটা শোরুম নিতে গেলে একটা ভালো পরিমাণ আপনার অ্যাডভান্স দিতে হয়, ভালো ভাড়া টানতে হয়, ভালো ডেকোরেশন করতে হয়, তা নাহলে হয় না। তো শোরুমে বিজনেসে ভালো টাকা খরচ হয় প্রথমের দিকে। অনলাইনে কিন্তু এই জিনিসটা হয় না। অনলাইনে আপনি তার দেখা যায় যে কিছুই হয় না, ওইরকম প্ল্যাটফর্ম রেডি করতে। আপনি অনলাইনের প্ল্যাটফর্মটা কি ওয়েবসাইট, তো একটা ওয়েবসাইট করতে একটা শোরুমের মতো অত খরচ হয় না। বাট আমরা কি করি, শোরুমে এত চিন্তা করি কিন্তু ওয়েবসাইট করতে অত চিন্তা করি না। তো ওয়েবসাইটে কিন্তু অনেক সুন্দর করে সাজাইতে হবে আমাদের, বাট অত খরচ নাই যে তত শোরুমে আছে। তো শোরুমের বিজনেস যদি আপনার যদি ওইরকম বাজেট থাকে তাহলে আপনি শোরুমের বিজনেস পাশাপাশি রাখতে পারেন। আর একটা জিনিস হয় যে আপনি অনলাইন বিজনেস করতেছেন, অনলাইনের পাশাপাশি এমন একটা জায়গায় নিলেন যেটাতে খরচ কম, ভাড়া কম, অ্যাডভান্স কম, সবকিছু কম, সেখানেও দেখবেন কাস্টমার যাবে। কারণ অনলাইনের পাওয়ারটাই এরকম যে অনলাইন করে তাকে খুঁজে নেয় কাস্টমার। এরকম না যে অনলাইনেররা তারা হাঁটা কাস্টমার নিয়ে চিন্তা করে, তাদের কাছে কাস্টমার কোথায় আছে সেটা অ্যাড্রেস দেখেই যায়। সো অনলাইন বিজনেসের জন্য একটা শোরুম যে কোনো জায়গায় হইলে হয়। এটা কেন হয়, বিশ্বস্তর একটা জায়গা থাকে, আপনি একটা কন্টেন্ট বানাইতে পারেন, আপনি দেখাইতে পারবেন যে হ্যাঁ আমার এই বিজনেস আছে, এখানে এটা এটা এটা। তো দেখা যায় কাস্টমার ওখানে বিশ্বস্ত একটা জায়গা পায় যে না ওনাদের শোরুম যেহেতু আছে আমি একটা প্রোডাক্ট কিনতেও পাই। কারণ বাংলাদেশে আসলে কি, বাংলাদেশে অনলাইন বিজনেসটা ওই রকম ভাবে বলবো না যে একদম আহামরি যে মানুষ একদম হ্যাঁ 100% সবাইকে ব্যবসায় ভালো মনে করে বা ভালোভাবে দেখে। কারণ আমরা ব্যবসায়ীরাও খারাপ আছে, আবার দেখবেন ওইদিকে আমাদের কাস্টমাররাও এরকম আছে, খারাপ আছে। দুই দিক থেকে খারাপের কারণে আমাদের আসলে দুই দিকেই মাথায় রাখতে হয় যে আসলে একটা বিজনেস করতে গেলে কাস্টমারকে বিলিফ সিস্টেম ঠিক রাখতে হবে, কাস্টমার ট্রাস্ট করে কিনা এরকম। বাইরের দেশে কিন্তু এই জিনিসটা মনে হয় না যে একটা পার্সেল আমি একটা জায়গায় অর্ডার দিলাম, পার্সেলটা আসবে না, আমাদের ফুল টাকা পেমেন্ট করে দিলাম, পার্সেলটা নাও আসতে পারে, এরকম আমাদের দেশে হয়। কিছু করার নেই। অন্য দেশে এরকম হয় না, দেখা যায় যে ফুল পেমেন্ট করে যে প্রোডাক্টটা পাই যাচ্ছে। আমাদের দেশে যে হয় না তা না, অনেকেই আছে যারা হচ্ছে যে শুধুমাত্র পেমেন্টের পরেই পার্সেল পাঠায়। তো এটা পসিবল না যে তা না, বাংলাদেশে ইনশাল্লাহ আগে সামনে এটাও আসবে এরকম। বা আপনি যদি আপনার ব্র্যান্ডটাকে এরকম ভ্যালুয়েবল জায়গায় পৌঁছাতে পারেন, সেটা কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আপনি নিজেই নিয়ম করে দেন আমার এখানে ক্যাশ অন ডেলিভারি বলতে কিছু নাই। তো ওইরকম ভ্যালুতে নিয়ে যেতে পারলে অবশ্যই এটাও পসিবল। এর পরের ধাপ হলো যে আপনি হচ্ছে টিম বিল্ড করবেন। আপনি টিম বিল্ড করবেন, কতজন লাগতে পারে, কি করা লাগতে পারে। এখন এই টিম বিল্ডটা আমি বলব যে আপনার কি লাগবে, আপনার একটা ভিডিও করার মানুষ লাগবে না, কি লাগবে না, আপনি নিজেই সবকিছু করবেন, আপনি ছোট করে শুরু করবেন, এটা কিন্তু আপনি বুঝবেন। তো আপনি মাথায় রাখলেন যে টিম বিল্ডিংটা আমার দরকার, আমি এখন আমার একজন লোক লাগবে কিরকম। তো আপনি মাথায় রাখলেন যে আমার কি লাগবে, অ্যাকচুয়ালি আমি এখন কি বুঝতেছি, কতটুকু বুঝতেছি। যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে আপনি নিজে শুরু করলেন, সাথে 2 জন মানুষ নিয়ে শুরু করলেন। রিকোয়ারমেন্ট আপনার কাছে এখন নাই, আপনি বুঝতেছেন না আসলে কি রকমের লোক নিলে আমার ভালো হয়। সো আপনি কি করলেন, ওইখানে থেমে গেলেন যে দরকার নেই আমার এখন ভাবার, আমি যেটুকু জানি সেটুকু দিয়ে শুরু করি, তারপরেরটা একটু পরে বুঝবো। যেমন আমি এর পরের ধাপগুলোতে আমি টিম বিল্ড নিয়ে আলোচনা করবো যে কখন কি লাগবে। কারণ এই ধাপটাতে আপনি টিম নিয়ে বুঝবেন না, আপনি পরের ধাপে টিমটা নিয়ে বুঝবেন। কারণ আপনি এখনো প্রোডাক্ট সেল করবেন সেটা জানলেন, বাট এর পরের ধাপটাতে আপনি বুঝবেন যে আসলে টিমটা কোথায় লাগে। এরপরের যে ধাপটা হলো যে আপনি প্রোডাক্টের জায়গা তৈরি করছেন, তো কোথায় সেল করবেন, আপনি প্রোডাক্ট সেল করছেন। এখন কি প্রোডাক্টের আপনার কি করতে হবে, কন্টেন্ট তৈরি করতে হবে। যেহেতু অনলাইন বেস, আপনার প্রোডাক্টের কন্টেন্টের উপরে সবকিছু। আমরা অনলাইনে কিন্তু প্রোডাক্ট সেল করি না, আমরা কন্টেন্ট সেল করি। তো সেজন্য আমাদের কন্টেন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কন্টেন্ট কিরকম ভাবে, এখন আপনার ধরেন যে শার্ট নিয়ে বিজনেস করেন আপনি,
এখন এই শার্টের কন্টেন্ট কয় রকম ভাবে হয়? শার্টের কন্টেন্ট হয় আপনি সামনে দাঁড়ায় আছেন, কথা বলতেছেন, দেখাচ্ছেন যে এরকম শার্ট, এটা এক ধরনের কন্টেন্ট। আবার আপনি মডেল হায়ার করতে পারেন, আপনি মডেল হায়ার করে আপনি মডেলিং একটা শুট নিতে পারেন। আপনার এরকম হইতে পারে জাস্ট আপনার টেবিলের উপর শার্টটা রাখলেন, রাখার পরে আপনি হচ্ছে যে দেখাইলেন এবং কথা বললেন সাথে সাথে। তো বিভিন্ন রকম এই যে কন্টেন্ট, 3 রকমের কন্টেন্টই কিন্তু কাস্টমার কিন্তু অ্যাট্রাক্ট করে। 3 রকম কন্টেন্টে 3 রকমের কাস্টমারকে অ্যাট্রাক্ট করা হয়। কারণ কোনো কাস্টমার আছে এরকম যে এই কাপড়টা খুব কাছ থেকে ফেব্রিকটা কেমন এটা দেখার পরে সে পারচেস করবে। আমরা কোনো কাস্টমার আছে লুকটা দেখবে, মডেলিং লুকটা কেমন, হ্যাঁ মডেলকে ভালো মানাইছে তাহলে আমাকে ভালো মানাবে, এই লুকটা দেখে অনলি পারচেস করে। তো আমাকে চিন্তা করতে হবে আমার প্রোডাক্টটা কাস্টমাররা কি ভাবে, কোন জিনিসটা ট্রিগার করলে কাস্টমার পারচেস করবে, সেইভাবে আমার কন্টেন্টটা হতে হবে। শুধু এইরকম না যে আমি বসে থেকে বলতেছি এই প্রোডাক্ট এটা, মানে সব প্রোডাক্ট নিয়ে যে একই রকম কন্টেন্ট বানালেই সেল হবে, ব্যাপারটা কিন্তু তা না। আপনার কাস্টমার কি চায়, কি ধরনের ট্রিগার পয়েন্ট আছে, যে ট্রিগার পয়েন্টটা দিলে কাস্টমার হচ্ছে সেল নেবে। শার্ট কেনার সময় কাস্টমার কি চিন্তা করে, আমি জুতা কেনার সময় কাস্টমার কি চিন্তা করে, বা একটা নর্মাল গ্যাজেট কেনার সময় কাস্টমার কি চিন্তা করে, এই যে কাস্টমার কেনার সময় পারচেস কখন চিন্তা করে না, হ্যাঁ ঠিক আছে এখন দিয়ে দেন, টাকা দিয়ে দিচ্ছি, এই টাকা দেওয়ার বিষয়টা যখন আসে কখন এই জিনিসটা যে আমি কিনবো এখন, তো এটার জন্য কিন্তু আপনি নিজেও চিন্তা করেন, আপনি এটা কোথায় পরীক্ষা করবেন, আপনি নিজের ক্ষেত্রে। আপনি একটা শার্ট কিনতে যায় কি করেন, আপনি একটা জুতা কিনতে যায় কি করেন, আপনি হেয়ার সেলুনে যায় কি করেন, আপনি একটা কসমেটিক কিনতে গেলে কি করেন, আপনি কখন কিভাবে ডিসিশন নেন, এটা একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ট্রিগার পয়েন্ট কোনটা। আপনি আজকে একটা পাঞ্জাবি কিনতে গেছেন, আপনি পাঞ্জাবিটা কি দেখে কিনছেন, এরকম আমার মতো আর 10 জন চিন্তা করে এরকম। সো ওই রকমের কন্টেন্ট দিতে হবে আমার। আবার চিন্তা করলেন যে আজকে আরেকটা পাঞ্জাবি কিনছেন, অন্য একটা জিনিস থেকে খেয়াল হয়েছে যে এই পাঞ্জাবিটা কাপড়টা অনেক সুন্দর, আরাম হবে, এই পাঞ্জাবিটা ডিজাইন সুন্দর। এই যে বিষয়গুলো নিয়ে আপনি যে ডিসিশন নিচ্ছেন কেনার জন্য, আপনার কাস্টমারও সেম ভাবে ডিসিশন নেবে। এই ডিসিশনের পয়েন্টগুলো আপনার বের করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোন জায়গায় যে কাস্টমার ডিসিশন নেবে যে এখন কিনবো, ওই পয়েন্টগুলো বের করবেন, ওইভাবে আপনার কন্টেন্ট হবে। কিছু কন্টেন্ট আছে যে আপনার কন্টেন্টের মধ্যে পড়ে ছবি। এখন একটা ছবি তোলার সময় নর্মালি দেখা যায় যে আমি দেখি যে লাইফস্টাইলের প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় হয় যে লাইফস্টাইলের প্রোডাক্ট এরকম হয় যে খুব প্রিমিয়াম লেভেলের ছবি তোলে, হ্যাঁ কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা হারায় ফেলে যে কাপড়টা আসলে দেখতে বা ফিল কিরকম। ছবিতে কিন্তু ফিল দেখানো সম্ভব, বোঝা সম্ভব। তো অনেক রকমের ছবি আছে যে ছবিটা দেখলে কাস্টমার বুঝে এই কাপড়টা সফট, নরম বা মোটা সামথিং এরকম মানে বোঝা যায়। এখন সবাই কি করে মডেলিং ছবি তুলে রাখে, এক ধরনের ছবি দিয়ে রাখে, যার কারণে দেখা যায় যে কাস্টমার শুধু বাহ্যিক সৌন্দর্যটা দেখতেছে, বাট অ্যাকচুয়ালি ফিলটা সে ছবি দেখে পাচ্ছে না। তো আপনার ছবিও তুলতে হবে এমন ভাবে যে 3-4টা ছবি আপনার ওয়েবসাইটে রাখতে হবে যে সব ধরনের প্রপার্টিস আপনার ফলো করতে পারে। প্রত্যেকটা সার্ভিস বেস হোক, প্রত্যেকটা প্রোডাক্ট বেস হোক, কন্টেন্ট কিন্তু আলাদা। এই প্রোডাক্টের জন্য এই ধরনের কন্টেন্ট, এই প্রোডাক্টের জন্য এই ধরনের কন্টেন্ট, কখন কোন কন্টেন্ট, বা কিচেন আইটেমের জন্য আমি যদি বলি কিচেন আইটেমের জন্য কি ধরনের কন্টেন্ট দেবো, আমি কিচেন আইটেমের জন্য কি আমি সিনেমেটিক একটা ভিউ দেবো না, কারণ সেরকম একটা কন্টেন্ট বানালাম অনেক প্রিমিয়াম খরচ করে, সেল হবে না। কিচেন আইটেমের জন্য একদম বাংলা জিনিস লাগবে, যে জিনিসটা এই জিনিসটা কিচেনে, এই জিনিসটা আমার কি করে, এটা পরিষ্কার করে সামথিং, বা এটা আমার সহজ করে দিচ্ছে, এরকম মানে খুবই অন্য স্টাইলের হবে। স্টাইলগুলো বুঝতে হবে যে একটা কন্টেন্টের স্টাইল কি রকম হওয়া উচিত, যেটা আমার কাস্টমার এঙ্গেজ করবে এবং পারচেস করবে। তো কন্টেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা বিজনেসের মেইন জিনিস হচ্ছে কন্টেন্ট। আমাদের অনলাইন বিজনেসের মেইন জিনিস হচ্ছে কন্টেন্ট। অনেকেই আছে কন্টেন্টটাতে গুরুত্ব দেয় না। যেমন আমি উদাহরণ যদি দেই, চায়নার যে কন্টেন্টগুলো তৈরি করে, এই কন্টেন্টগুলো কিন্তু আমরা বাংলাদেশে অনেক চলে। এখন চাইনিজরা যে কন্টেন্ট বানায়, এগুলো কিন্তু আমরা বানাইতে পারি না। কেন? আমি চিন্তাই করি ওদের মতো করে। ওরা যেভাবে চিন্তা করে, দেখেন আপনি চিন্তা করেন চায়নার কোনো প্রোডাক্ট আপনার হাতে আসে নাই, কিন্তু আপনি দেখতেছেন না, কিছু করতেছেন, কিন্তু হাজার হাজার মানুষ এই চায়নার প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করতেছে এবং আপনি ইউজও করতেছেন। কিন্তু আপনি যখন একটা চাইনিজ নতুন একটা প্রোডাক্ট নেবেন, তখন আপনি কিন্তু স্যাম্পল নিয়ে আসবেন বা কি নিয়ে আসবেন। চায়নারা আজকে পরিচিতি পাইছে কোথা থেকে? মানুষকে প্রোডাক্ট দেখে পরিচিতি পাইছেন না, তারা কিন্তু কন্টেন্ট দেখাই পরিচিতি পাইছে। এই যে আলিবাবা যান, আলি এক্সপ্রেস যান, দেখবেন অনেক ভিডিও ছবি আছে, দেখুন ওই ছবি দেখে মানুষ অনেক সুন্দর প্রোডাক্ট কিরকম এটা পরের কথা। প্রোডাক্ট বাস্তবে ভালো হতে পারে, খারাপও হতে পারে, যাই হতে পারে, কিন্তু প্রোডাক্টের কন্টেন্ট দেখে মানুষ কিন্তু পজিটিভ ধারণা নেই, হ্যাঁ প্রোডাক্টটা এরকম। তারপর আপনি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে রিসিভ করবে, কাস্টমার নেবে। কন্টেন্ট হয়ে গেছে, এখন কি করবো? আমি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো। এরপরের ধাপ হচ্ছে আমাকে ক্যাম্পেইন সাজাইতে হবে, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন সাজাইতে হবে ফেসবুকে। এখন ক্যাম্পেইন সাজাবেন, আপনি কিভাবে ক্যাম্পেইন সাজাবেন, কোন অডিয়েন্সের জন্য ক্যাম্পেইন সাজাবেন, এই যে আগে যে অডিয়েন্স টার্গেট অডিয়েন্স সিলেক্ট করেছেন, কোন ধরনের একটা টার্গেট অডিয়েন্স, এই যে সবকিছু সিলেক্ট করে রাখছেন আগের থেকে, তাদের কাছে খালি জাস্ট পৌঁছে দাও। আপনি অ্যাডে যাবেন, অ্যাডে যা বলবেন হ্যাঁ আমাকে এই শুধু মেন্স দাও, এত বয়স থেকে এত, পুরো বাংলাদেশ দেখাবো বা শুধু ঢাকা দেখাবো, যা মন চায়। আমি যে অডিয়েন্স মনে করছি ওইরকম অডিয়েন্স আমি ওখানে ইনপুট দেবো। তারপরে আমি যে কন্টেন্ট বানাচ্ছি কন্টেন্টটা দেবো, আমি অর্ডার নাও বাটন দেবো, আমি ওয়েবসাইটে দেবো বা মেসেজ দেবো, যে ধরনের অ্যাড হয় আর কি, মেসেজ হোক সেটা, ওয়েবসাইটে কনভার্সন হোক বা আমি ক্যাটালগ হোক দিলাম। দেওয়ার পরে অ্যাড ছেড়ে দিলাম, পরের দিন থেকে কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে সেই অ্যাড, কাস্টমার অ্যাকশন নিচ্ছে কিনা, সেল হচ্ছে কিনা সেটা চেক করলেন। এখন এরপরে যে ভালো সেল হয়,
তাহলে তো পজিটিভ ভালো সবকিছু। যদি খারাপ হয় তখন আপনার কি করতে হবে, তখন এটার মধ্যে কি করার আছে, তখন আপনি চিন্তা করতে হবে আমি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেই প্রোডাক্টের তো আমি সবকিছু ভালোভাবে চিন্তা করছি, টার্গেট অডিয়েন্স কন্টেন্ট সবই ভালো করছি, কিন্তু আমার সেল হচ্ছে না। এখন দেখতে হবে সেল না হওয়ার কারণ হচ্ছে যে আমি মার্কেট রিসার্চের সময় আমার ডিমান্ড নিয়ে আসলে আমার ঝামেলা ছিল, বা আমি যে কন্টেন্টটা দিছি এই কন্টেন্ট আমার সাথে যাই, বা আমি যে প্রাইসটা দিছি এই প্রাইসে যাই। সেল যদি না হয়, ভাই এত কিছু করলাম এরপর যদি সেল না হয় তাহলে কেমনে হয়? কোনো না কোনো জায়গায় ছোট্ট একটা ভুলের কারণে অনেক সময় দেখা যায় সেল আসে না। সেল আসলে তো ভালো, সেল না আসলে আপনাকে চিন্তা করতে হবে এর আগের ধাপগুলো কি ছিল, সেখানে একটু আপনি ভালো করে আবার চেক করেন। ডিমান্ডে ঝামেলা হতে পারে, প্রোডাক্ট সিলেকশনে ঝামেলা হতে পারে, যে এই প্রোডাক্টের জন্য আমি এই অডিয়েন্সটা না, এই প্রোডাক্টের জন্য এই ধরনের অডিয়েন্স। তো আপনি অডিয়েন্স চেঞ্জ করে দিলেন তখন, বা এজ চেঞ্জ করে দিলেন, বা আপনি কোনো অডিয়েন্সে রাখলেন না, আপনি ফেসবুকে ডিসাইড করতে দিলেন। কারণ ফেসবুকের এখন এআই সিস্টেমটা এতটাই শক্তিশালী যে ওরা লার্নিং পিরিয়ড পার হওয়ার পর বুঝতে পারে যে আমাদের কাস্টমার কোথায় আছে। তখন ফেসবুকে ছেড়ে দিলেন যে কোথায় কাস্টমার তুই খুঁজে বের কর। তো ফেসবুক কিন্তু তখন ঠিকই কাস্টমার 2-3 দিন 4 দিন অ্যাড চালালে সে খুঁজে বের করতে পারবে। তাহলে এখন আমরা বুঝি ডিজিটাল মার্কেটিং মানে কিন্তু শুধুমাত্র ফেসবুক অ্যাড, কিন্তু আসলে ফেসবুক অ্যাডটা ডিজিটাল মার্কেটিং না। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং যদি শুধু মার্কেটিং নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু এই মার্কেটিংটা আসে প্রোডাক্ট আপনি সোর্স করছেন সেখান থেকে প্রোডাক্ট সেল করা পর্যন্ত বা আফটার সেল সার্ভিস পর্যন্ত আপনার হচ্ছে যে পুরোটাই হচ্ছে মার্কেটিং এর একটা অংশ। এখন আমরা ডিজিটালি করে দিকে ডিজিটাল মার্কেটিং বলতেছি। সো কন্টেন্টের একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট, এটা অনেকেই ভুলে যায়। সবাই মনে করে যে ফেসবুক অ্যাড জানলে আমি ডিজিটাল মার্কেটিং পারি, অ্যাকচুয়ালি কিন্তু তা না। কারণ সেল নির্ভর করে ফেসবুক অ্যাডের উপরে যতটুকু, তার চেয়ে বেশি নির্ভর করে কন্টেন্ট কিরকম হবে, আমার প্রোডাক্ট কিরকম হবে, সবকিছু মিলে। তখন এই অ্যাড ক্যাম্পেইনে আপনি দেখবেন যে কত রকমের অ্যাড ক্যাম্পেইন আছে ওখানে। আপনি যখন অ্যাড ক্যাম্পেইনে যাবেন বা যখন অ্যাড ক্যাম্পেইন বানাতে যাবেন তখন দেখবেন যে ওইখানে এঙ্গেজমেন্ট টাইপের অ্যাড দেখবেন, যেটাতে মেসেজ দেই আমরা, অ্যাওয়ারনেস দেখবেন, আপনার ব্র্যান্ডিং মানুষকে দেখাবেন, আপনি আপনার প্রোডাক্টটা দেখাবেন, দেন তারপরে সেল করবেন। তো আপনি এখানে অ্যাওয়ারনেস দিয়ে রাখতে পারেন, বা আপনি থ্রু পেলে দিয়ে ভিডিও দিয়ে রাখতে পারেন। সেল ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন অবজেক্টিভ পাবেন, সেইখানে যে আপনি পাবেন হচ্ছে যে আপনি যদি ওয়েবসাইট অ্যাড বানান, সেখানে ওয়েবসাইটে 2 ধরনের অ্যাড বেশি চলে বাংলাদেশে, সেটা হচ্ছে কনভার্সন আর হচ্ছে ক্যাটালগ। তো কনভার্সনের মধ্যে আবার ক্যারোজেল অ্যাড পাবেন, অর্থাৎ 5টা প্রোডাক্ট একসাথে দেখানোর জন্য ক্যারোজেল অ্যাড বা ক্যাটালগ অ্যাড যেটা বলে। এখানে এটার জন্য আবার কমার্স ম্যানেজার নামে একটা অপশন পাবেন, সেখানে যে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করবেন এবং সেখানে আপনি কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করলে আপনি সরাসরি শপ ক্রিয়েট হবে ওখানে, আপনি সেট ওয়াইজ আপনি অ্যাড মারতে পারবেন, সেটা ক্যারোজেল মারতে পারবেন, ক্যাটালগ অ্যাড মারতে পারবেন বা কনভার্সন। এখন এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা জানার, যে সেটা হলো যে আপনি কখন আসলে কোন অ্যাড মারবেন, কোন প্রোডাক্টের জন্য কোন অ্যাড বেটার। দেখেন ক্যাটালগ অ্যাড এবং ক্যারোজেল অ্যাড এই দুটি অ্যাড কিন্তু সবসময় যে খুব ভালো পারফর্ম করবে এরকম না। একটু দামি প্রোডাক্ট হলে এইসব অ্যাড ভালো কাজ করে, এবং কারণ এটা এই অ্যাডগুলো পারফর্ম করতে একটু টাইম নেই। তো আপনাকে আপনার প্রোডাক্ট যদি একটু প্রিমিয়াম লেভেল হয়, দামি হয়, তখন অবশ্যই আপনাকে ক্যাটালগ বা হচ্ছে যে ক্যারোজেল অ্যাডে ভালো রেজাল্ট পাবেন। এখন কনভার্সন অ্যাডটা হচ্ছে যে ইনস্ট্যান্ট সেল, অর্থাৎ আপনি একটা ভিডিও দেখাচ্ছেন, ইনস্ট্যান্ট ওই প্রোডাক্টে সেল করবেন, ইনস্ট্যান্ট একটা প্রোডাক্ট সেল করবেন, একটা অ্যাড দেবেন, একটা প্রোডাক্টে সেল হবে। এখানে অনেক ধরনের টিক্স আছে, যেমন ধরেন ক্যাটাগরি করে সেখানে আমরা ফলাইতে পারি, যে একটা ভিডিও দিলাম, সেখান দিয়ে কাস্টমার যে ল্যান্ডিং পেজে পৌঁছলো ওখানে 10টা প্রোডাক্ট আমি রেখে দিচ্ছি, ওইখানে 10টা প্রোডাক্ট চুজ করে কাস্টমার নিতে পারে। সবচেয়ে ফ্রুটফুল হয় আসলে যে 1-to-1, অর্থাৎ একটা প্রোডাক্টে অ্যাড দিচ্ছি, একটা প্রোডাক্টই সেল হয়। এবং যারা আসলে একটা প্রোডাক্টের নিয়ে ব্যবসা করতে চান বা একটা প্রোডাক্ট এট এ টাইমে বেশি সেল করতে চান, তার জন্য কনভার্সন অ্যাডটা খুবই পপুলার। ফেসবুকে কিন্তু নতুন অপশন দিচ্ছে যে কনভার্সন অ্যাডের নিচে আপনার যদি কমার্স ম্যানেজারের অ্যাকাউন্ট খোলা থাকে বা সেট ক্রিয়েট করা থাকে, তাহলে নিচে আপনার অন্যান্য প্রোডাক্টগুলো শো করে। কনভার্সন অ্যাডের নিচে দেখবেন অনেকগুলো প্রোডাক্ট শো করানো যায়, অর্থাৎ আপনি যেটা মেইন প্রোডাক্টের অ্যাড দিন তার পাশাপাশি আরো কিছু অ্যাড ওখানে রাখতে পারবেন। মাস কয়েক আগে এই ইয়েটা চলে আসছে, মেসেজ অ্যাড, কনভার্সন অ্যাড বা ক্যাটালগ অ্যাড, এইগুলো বাংলাদেশে খুব পপুলার। পরবর্তী যে ধাপটা আসে সেটা হচ্ছে আপনাকে এখন অর্ডার আসছে, আপনার অর্ডারটা ফুলফিল করতে হবে। তো এই পরবর্তী ধাপ হলো যে অর্ডার প্রসেসিং অ্যান্ড ডেলিভারি। অর্ডার প্রসেসিং অ্যান্ড ডেলিভারিতে আপনার কি, আপনার কল সেন্টার আছে, সেখান থেকে কল করতেছেন অর্ডার, বা আপনি মেসেজ করতেছেন, মেসেজ করে অর্ডার কনফার্ম করতেছেন, দেন তারপরে হচ্ছে যে আপনি কুরিয়ারে দিচ্ছেন, কোনো একটা থার্ড পার্টি কুরিয়ার ইউজ করতেছেন, তাদের সাথে এই লজিস্টিকটা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিচ্ছে। একটা লজিস্টিক থাকবে, যে লজিস্টিক আপনার অ্যাকাউন্ট থাকবে এবং সেখানে আপনি পার্সেল এখন অটোমেটিক দেবে। এখন তো এপিআই এর যুগ চলে আসছে, এখন আসলে ম্যানুয়ালি ইনপুট দিতে হয় না একটা কুরিয়ারের ওয়েবসাইটে, আপনাকে এখন ওয়েবসাইটের সাথে এপিআই করে নিতে পারবেন। তারা প্রত্যেকটা কুরিয়ার, যারা ভালো কুরিয়ার তারা কিন্তু এখন এপিআই দিয়ে দিচ্ছে। তবে এপিআই ব্যাপারটা এরকম যে আপনি এপিআই যদি কানেক্ট করে দেন ওয়েবসাইটের সাথে, আপনি এক ক্লিকে আপনি প্রত্যেকটা অর্ডার আপনি ওদের কুরিয়ারের ওখানে দিয়ে দিতে পারতেছেন। আর এখানে আপনি জাস্ট ওখান থেকে ইনভয়েস বের আসবে, ইনভয়েস বের করে প্রিন্ট আউট করে আপনি পার্সেল দিয়ে দিলেন এবং কাস্টমার কাছে পৌঁছে গেল। অর্ডার প্রসেসে আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফলো আপ করা। অর্থাৎ আপনি একটা কুরিয়ারকে পার্সেল দিচ্ছেন, দেওয়ার পরে সে পরের দিন থেকে ডেলিভারি যাচ্ছে, রাইডার বিভিন্ন এলাকার, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আপনার রাইডার হাতে আপনার পার্সেল আসে, যাচ্ছে কাস্টমারের কাছে। কাস্টমারের সাথে সে কিরকম বিহেভ করতেছে, সে 2বার যাচ্ছে কিনা, কাস্টমার ফার্স্ট টাইম নিতে না চাইলে সে কাস্টমারকে টাইম ভাবে যাচ্ছে কিনা, কাস্টমার বললো যে আমি 5টার সময় নিতে পারবো, সে 3টার সময় গেছে, সে বলতে 5টার সময় নিবো, রাইডার কি ঠিকভাবে তার কাছে 5টার সময় যাচ্ছে কিনা, এই জিনিসটা আপনার এখানে ফলো আপ করতে হবে। তাহলে আপনার ডেলিভারি রেশিও বাড়বে এবং রিটার্ন রেটটা কমে আসবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনার কাছে এমন লোক থাকতে হবে যে প্রতিদিন ওই পার্সেলটা ফলো আপ করতেছে, আপনি প্রত্যেকটা পার্সেল কবে কি হচ্ছে না, কোনো রাইডার ঝামেলা আছে কিনা, বা কোনো ঝামেলা হইলে কাস্টমার এন্ড থেকে কি বলতেছে, রাইডার
রাইডার এন থেকে কুরিয়ার এন থেকে কি বলতেছে, তো দুইজনের মধ্যে ব্রিজ করবে, অর্থাৎ রাইডার এবং কাস্টমারের মাঝখান থেকে একটা ব্রিজ আপনার এখানে থাকতে হবে। তা নাহলে কিন্তু আপনার ডেলিভারি পার্সেন্টেজটা কমে যাবে। আপনার ডেলিভারি পার্সেন্টেজ কমে গেলে আপনার আলটিমেটলি ডলার খরচ বা এগুলো বাকি সবকিছু লস। তো এই জন্য ডেলিভারি পার্সেন্টেজ বাড়াতে চাইলে এই ফলো আপটা করা খুবই জরুরি। এরপর আসে যে কাস্টমার নিয়ে নিছে, কাস্টমার পার্সেল নিয়ে নিয়েছে, সব করে নিয়েছে, এরপরে মনে করে যে আমাদের সেল ডান, আমরা আসলে সেখানে থেমে যাই। কিন্তু আসলে এরপরে সবচেয়ে বড় ধাপ হচ্ছে আফটার সেল সার্ভিস। ব্র্যান্ডটাকে যদি একটু মানুষের কাছে পরিচিতি করতে চান, আপনার ব্র্যান্ডটাকে মানুষের কাছে যদি রিটেনশন করতে চান, অর্থাৎ কাস্টমার একবার অর্ডার দিছে এরপর আবার কবে অর্ডার দেবে এটার চিন্তা আপনার করতে হবে। কারণ আপনি প্রথমে তাদেরকে অ্যাডের খরচ করে আপনি তার কাছ থেকে অর্ডার নিয়েছেন, এখন এরপরে সেকেন্ড অর্ডারে যে সে মাথায় রাখবে যে আপনার একটা XYZ শপ ছিল, এখান থেকে আমি একটা প্রোডাক্ট কিনতে খুব ভালো, সে পরবর্তী একটা প্রোডাক্ট কেনার সময় আপনার কাছে নক দিচ্ছে, তখন কিন্তু আপনার কিন্তু ওই অ্যাডের খরচটা লাগতেছে না, ওটা আপনার কাছে যা আসবে পুরো মার্জিনটা আপনার প্রফিট হিসেবে ঢুকবে। সেই জন্য আফটার সেল সার্ভিস, কাস্টমারের কাছে কল দেওয়া, মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো, তাদের খবর নেওয়া বা বিভিন্ন সময়ে তাদের সাথে একটা কানেকশন রাখা, কথা বলা যে কেমন লাগছে প্রোডাক্টটা, কেমন হয়েছে এটা। 2 মাস পরে যদি একজন ফোন দিয়ে বলে যে আমাদের এরকম পার্সেন্টেজ কেমন আছে বা এখন কি ইউজ করে কেমন মজা পাচ্ছেন কিনা, এই যে জিনিসটা করলে কাস্টমার লয়াল হয়ে যায়। আর কাস্টমার যেদিন আপনার লয়াল হয়ে যাবে, কাস্টমার তার সেকেন্ড বার অর্ডার করা বা থার্ড বার অর্ডার করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো কাস্টমার রিটেনশনটা পার্সেন্টেজটা আপনার প্রতি বছরে একটা কাউন্ট করতে হবে যে আমার 100 জন কাস্টমার নিলে মাসে কতজন রিটার্ন করতেছে, সেটা 10% না 5% না 20%, যত বেশি বাড়াতে পারবেন আপনি, যত ফলো আপ করতে পারবেন তত বেশি আপনার প্রফিট বাড়বে। তো এই জন্য বলি আফটার সেল সার্ভিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি খারাপ হয় আপনি ইমপ্রুভ করতে পারবেন। কাস্টমার এক্সপিরিয়েন্স যদি খারাপ হয়, আপনি মাথায় আসতেছেন অ্যাকচুয়ালি আপনার কেন সেল পরে খারাপ হচ্ছে, আপনার মাথায় আসতেছেন, আপনি কাস্টমারের সাথে কানেক্টেড না, তখন আপনি দেখা যায় কোনো কাস্টমারের 10 জন কাস্টমার ফিডব্যাক নিলে আপনি দেখা যায় ওই ভুলটা শুধরায় ভালো একটা ডিসিশন নিতে পারতেছেন। সেটা খুবই ইম্পর্টেন্ট যে আফটার সেল সার্ভিসটা থাকা জরুরি। তো এখন মোটামুটি কিন্তু আমাদের প্রত্যেকটা প্রসেস দেখা শেষ হয়েছে, তো কোন কোন প্রসেসে আসলে চলে, বাট এর মধ্যে এখন আমাদের ইন্টারনাল কিছু প্রসেস থেকে যায় যেগুলো হচ্ছে যে পরের 2 ধাপ। সেটা হলো যে এখন আমি জানলাম যে অ্যাকচুয়ালি একটা প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে সোর্সিং, কন্টেন্ট, দেন অ্যাড ক্যাম্পেইন, তারপর আফটার সেল সার্ভিস, এরকম প্রত্যেকটা প্রসেসের পরেও আমার এখন চিন্তা আসবে এখন আমার টিম কেমন হবে। পরবর্তী যে ধাপটা সেটা হলো যে আমাদের ভালো টিম বিল্ড করা। কারণ ভালো টিম বিল্ড করতে হলে আমার কি লাগবে? ধৈর্য আগে। কারণ ভালো টিম তখনই হবে যখন আপনার ধৈর্য থাকবে। কারণ একটা মানুষ আপনার এখানে জব করতে আসবে, সে সাথে সাথে কিন্তু আপনি কখনোই তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না যে না সে একদম আসার পরে তো একদম আগুন হয়ে যাবে, ব্যাপারটা তা না। আপনি কেমন পরিবেশ দিচ্ছেন, আপনি কিরকম সুযোগ সুবিধা, আপনার সাইকোলজি সে বুঝতেছে কিনা, সবকিছু বোঝার পরে সে আপনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন। তো এখন টিমে কে কে দরকার, এখন আপনার বিজনেস পরিধি হিসাব করেন, দেখেন যে আপনার কন্টেন্ট যদি মনে হয় যে আপনার কন্টেন্টের টিম করতে একটা এডিটর বা হচ্ছে যে ক্যামেরাম্যান রাখার চাইতে আমি একটা এজেন্সি দিয়ে কাজ করাতে পারবো। আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে এইসব কিছু কাজ আপনি এজেন্সিকে দিয়ে করাবেন। আপনি যেহেতু বোঝেন ব্যাপারটা, আপনি এজেন্সিকে বোঝাবেন এবং এইভাবে কাজ নিয়ে নেবেন, সেটাই ভালো হবে। কারণ আপনার একটা কন্টেন্ট টিম করতে গেলে ভালো পরিমাণ স্যালারি দিতে এবং ভালো পরিমাণ ইকুইপমেন্ট কিনতে হয়। তো এর ফার্স্টের দিকে দরকার নেই, যখন আপনার টাকা হবে তখন আপনি আবার স্টুডিও সেট আপ সবকিছু করতে পারবেন, বা এখন মোবাইল দিয়ে অনেক ভালো কিছু করা যায়, পসিবল। এরপরে গেল এখন টিমে এখন আপনার লাগবে অ্যাকচুয়ালি কোনটা খুবই জরুরি। যেমন আপনার লাগবে যে কাস্টমার সার্ভিসে, যে কাস্টমারের সাথে কথা বলবে, কাস্টমারের সাথে ফোনে কথা বলবে এবং মেসেজে কথা বলবে, এরকম একটা পার্সন লাগবে। এরপরে লাগবে যে প্যাকেজিং করবে, এগুলো ম্যান্ডেটরি। এরপর ম্যানেজ করার জন্য আপনি নিজে করতে পারেন অথবা একজন ম্যানেজার রাখেন। এই সর্বোচ্চ এই কজন মানুষ আপনার লাগবে। বাকি কাজগুলো আপনি অ্যাডের কাজ যদি না করেন ভালো একটা এজেন্সির কাছ থেকে করে নিতে পারেন, কন্টেন্টের কাজ ভালো একটা এজেন্সির কাছ থেকে, আপনার সোর্সিং করতে হবে, চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হবে, আপনি একটা এজেন্সির কাছ থেকে করতে পারবেন। বাকি সব কাজই এজেন্সির দ্বারা করুন। বাকি শেষ হওয়ার পরে আপনি যে কাজ অন্যগুলো থাকে, যে কল, প্যাকেজিং, এগুলো কিন্তু আপনার ইনসাইডে থাকতে হবে, অর্থাৎ আপনার ইন হাউস অফিসে থাকতে হবে। তো ওই টিমটা কেমন হবে, কেমন মানুষ নেওয়া দরকার, কত স্যালারি দিলে ভালো হয় সেটা আপনি চিন্তা করে, কতজন লাগবে আপনি একটা আন্দাজ করে ওটা নিতে হবে। এরপরের ধাপে আপনি যখন টিমটাকে ম্যানেজ করবেন যে না আপনার ব্যবসা ভালো চলতেছে, এখন আপনি টিম বাড়াবেন, তখন আপনাকে অবশ্যই ম্যানেজার রাখতে হবে। কারণ টিম বাড়লে, ম্যানেজার না রাখতে পারলে আপনি কিন্তু বিজনেস ডেভেলপমেন্টে কাজ করবেন না মানুষ ম্যানেজ করবেন। আপনি যদি পিপল ম্যানেজ করতে চান দেখবেন যে এদিকে বিজনেস ডেভেলপমেন্ট থেমে গেছে, আপনি বিজনেস ডেভেলপমেন্ট করছেন এদিকে দেখবেন অফিসের অবস্থা খারাপ হয়ে গেছে, সো ওই দিকে ম্যানেজার লাগবে। এরকম ভাবে আস্তে আস্তে আপনাকে ভালো একটা টিম গঠন করতে হবে যে কোথায় কোথায় কোন লোক লাগবে। সো টিম বিল্ডিংটাও খুবই ইম্পর্টেন্ট। এবং একটা টিম ভালো হবে না খারাপ হবে এটা টিম মেম্বারের চাইতে আমি মনে করি একটা বিজনেস ওনারের উপরে ডিপেন্ড করে সবকিছু। তার সাইকোলজি, তার চিন্তা ভাবনা, সে কিভাবে পজিটিভ ভাইব দিতে পারতেছে তার উপর ডিপেন্ড করে একটা টিম ভালো হবে না খারাপ হবে, এটা ডিপেন্ড করছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ধাপটা সেটা তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কিরকম, যে আপনারা ব্যবসায়িকের টাকা কিন্তু দেখা যায় সবসময়, কারণ তার কাছে পুঁজি থাকে, তার কাছে প্রফিটের টাকা থাকে, সব এক জায়গায় থাকে। এখন এইখান থেকে টাকা বের করে খরচ করা এটা খুবই টাফ একটা জিনিস। দেখা যায় ব্যবসায়ীরা কি হয়, চাকরিজীবীদের ব্যাপারটা এরকম যে টাকা আসে তারপরে খরচের প্ল্যান করে, আর ব্যবসায়ীরা এরকম আসে যে আগে খরচ করে তারপরে ইনকাম করে ওখানে গর্তটা পূরণ করার চেষ্টা করে। তো এই জন্যই
দুইটার ম্যানেজমেন্ট আলাদা। তো আপনার ব্যবসার কত পার্সেন্ট টাকা আপনি নিজে খরচ করবেন, কত পার্সেন্ট আবার রিইনভেস্ট করবেন। আপনার প্রফিট হচ্ছে 1 লাখ টাকা, 1 লাখ টাকার মধ্যে আপনি খরচ করলেন ধরেন যে 40,000 টাকা, 60,000 টাকা আবার রিইনভেস্ট করেন। এরকম করলে ব্যবসা ছোট থেকে বড় হওয়া সম্ভব। আর আপনার 1 লাখ টাকা প্রফিট হবে, 1 লাখ খরচ করলেন, আপনার ব্যবসা বড় হবে না দিন দিন, আপনার ব্যবসা আরো ছোট হবে। ছোট ব্যবসার ক্ষেত্রে বলে যে বিজনেসের ওনারাই আসলে এটা মেনটেন করে আর নিজের সিক্রেটটা নিজের কাছে রাখে কত কি হলো। তো এই জন্য ভালোভাবে মেনটেন করা শুরু থেকেই ভালো, তাতে হতাশা কম আসে। কারণ আমি অনেক ব্যবসায়ীকে দেখছি যে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খারাপ হওয়ার কারণে তারা কিন্তু পথে বসে গেছে। প্রফিট হচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু আসলে ম্যানেজমেন্টের কারণে এই টাকা ম্যানেজ করতে পারেনি, যার কারণে দেখা যায় যে তারা ফেল করছে। তো এই জন্য এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে আপনি কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে আপনার সিচুয়েশন অনুসারে আপনার ফ্যামিলি সব কিছু মিলে সিচুয়েশন অনুসারে কী লাগবে সেটা দিয়ে প্রথম থেকে হিসাব থাকবে। অর্থাৎ আপনার লাভ হোক লস হোক, খরচের আগে হিসাব থাকবে যে না আমার এই মাসে লস হয়েছে বাট আমি এত টাকা খরচ করেছি, দ্যাট মিনস আমার মাইনাস হয়েছে এত টাকা, তো আমার সামনের মাসে যেটা ঠিক করতে হবে। তো এরকম হিসাব থাকতে হবে, লাভ হোক লস হোক হিসাবটা ক্লিয়ার থাকতে হবে। যার হিসাব ক্লিয়ার সে সামনের দিকে ইনশাল্লাহ আগাবে। সো এই পুরো রোড ম্যাপটাই কিন্তু আপনার একটা বিজনেসে হয়। এখন এটা আপনি নিজের মাথার মধ্যে সবসময় রাখতে হবে যে এই পুরো প্রসেসটা আমার সবসময় ফলো করতে হবে, যে এই প্রসেস এর মধ্যে থেকে কোনো জায়গা থেকে আপনার মাথা সরান যাবে না অ্যাজ এ ব্যবসা হিসেবে। এগুলো কাজ, প্রত্যেকটা কাজ হয়তো আলাদা আলাদা পার্সন করবে, কিন্তু আপনার মাথায় সবসময় থাকবে যে কে কি করতেছে, কিভাবে করতেছে এবং কোথায় কি ইমপ্রুভ করা যায়। কারণ এই প্রসেসটা অ্যাজ এ বিজনেসম্যান যদি আপনার মাথার মধ্যে না থাকে, তাহলে আপনার না টিম উন্নত করতে পারবে এবং না আপনার ব্যবসা কোনোদিন গ্রো করবে। সেই জন্য পুরো প্রসেসটাই আপনার মাথার মধ্যে থাকতে হবে এবং জানতে হবে। অর্থাৎ আপনার এই পুরোটা নলেজ, সব নলেজ যে আপনার মধ্যে একদম হাই লেভেলের থাকতে হবে তা না, বাট আপনার প্রত্যেকটা নলেজকে কিভাবে স্কিলে পরিবর্তন করবে, অর্থাৎ আপনার মধ্যে থাকবে কিভাবে সেটা আপনার জানতে হবে। অর্থাৎ আপনি কাজটা করায় নিতে হলে কি আপনার কিছু জানতে হবে। সো এই পুরো প্রসেসে কিছু কিছু কাজ আপনার জানতে হবে যে অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে কোন জিনিসটা জানা জরুরি। যেন বলি যে আপনি যদি বিজনেস শুরু করছেন বা আপনি শুরু করবেন বা আপনি কনফিউশনে আছেন, তাদের জন্য এই রোড ম্যাপটা যদি ফলো করেন বা এটা নিয়ে একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার ডিসিশন অনেক ইজি হয়ে গেছে।